আমাদের চ্যাপ্টার আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে? অনেকে এটা ফাইনাল অ্যাকাউন্ট বলে, এটা ভুলও বলে না। কেন ফাইনাল অ্যাকাউন্ট বলে? কারণ এটা বছরের শেষ দিন হচ্ছে, ঠিক আছে? অঙ্কগুলোর লেন্থ কিরকম? এক্সামে যে অঙ্কটা করবি ওয়ার্কিং নোট নিয়ে 4টে পেজ লাগে। ক্লাস 11-এ 10 মার্কস, গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ারে 15 মার্কস ক্যারি করে, এবং এর কোনো অল্টারনেটিভ কোনো অঙ্কও দেবে না। মানে এটা ম্যান্ডেটারি চ্যাপ্টার, যে তোমাদের প্রত্যেককে অ্যাটেন্ড করতে হবে। এই চ্যাপ্টার যদি অ্যাটেন্ড করতে পারো, পরবর্তী দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম আর একটা এনটিও, নন ট্রেডিং অর্গানাইজেশন। দুটো চ্যাপ্টারকে আমরা ডিল করতে পারবো। এই চ্যাপ্টার যদি না শিখেছি, পরে দুটো চ্যাপ্টার আমরা পারবো না। যদি ক্লাস ভালো করে বোঝো, ক্লাস 11-এর কথা বলা হয়, 40 মার্কস ডিল করে, 20 মার্কস ডিল করে আউট অফ 40 সেকেন্ড সেমিস্টারে। গ্র্যাজুয়েশনে 25 মার্কস ডিল করে। কেন? 10 মার্কস 15 মার্কস ফাইনাল অ্যাকাউন্ট, 10 মার্কস এনটিও বা সিঙ্গেল এন্ট্রির মধ্যে অর আসে। বুঝে গেছি? কিন্তু এর যে ক্রুশিয়ালিটি বা ইম্পর্টেন্স, দুটো দিক যদি আমরা বলি, এতটাই যে এই চ্যাপ্টারটা না শিখলে যারা পারে না ঠিকঠাক, তারা কমার্সের জব পায় না ঠিকঠাক, অ্যাকাউন্টেন্সি নিয়ে এগোতে পারে না। কেন? ক্লাস 12-এ এটা না জানলে, যেমন সোল প্রপার্টনারশিপ লিখেছি, পার্টনারশিপের ফাইনাল অ্যাকাউন্ট করতে পারবো না। বুঝেছি? এবার ঠান্ডা মাথায় রিল্যাক্সে বোঝ, পুরো ইন্টার সিস্টেম বলছি ওদেরকে। এই চ্যাপ্টার কি কি ব্যাপার আছে? 3 ধরনের জব আমাদের শিখতে হবে। প্রথম, পোস্টিং শিখতে হবে, যেটা আজকে আমরা পুরো শিখতে হবে। সেকেন্ড, অ্যাডজাস্টমেন্ট, ওটা আমরা অঙ্ক করতে করতে শিখবো, একদিন হবে না, এটা 2-2.5 মাস ধরে শিখতে হবে। কারণ যখনই নতুন অঙ্ক করবো, একটা দুটো নতুন অ্যাডজাস্টমেন্ট চলে আসে। তাহলে অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা কখন শেখা হবে? একদম যখন আমরা ফাইনাল এক্সামে বসবো, তার কিছুদিন আগে, যে সব অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। তাহলে এত আগে স্যার কেন ধরছো? কারণ এতটা বড় এরিয়া আমরা তো দুদিনে কভার করতে পারবো না। আমরা বেসিক ফান্ডামেন্টাল শিখে যাচ্ছি, করতে 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 সময় লাগে, 2 থেকে 2.5 মাস সময় লাগে একটা চ্যাপ্টারকে ঘষতে। দেন হবে আমরা অন্য সাবজেক্ট চ্যাপ্টারগুলো তো পড়ছি, এটা একটা স্ট্র্যাটেজি। আচ্ছা, আর কি ব্যাপার আছে আমাদের? এর ক্লোজিং জার্নাল এন্ট্রি, এটা ক্লোজ করা জার্নাল এন্ট্রি। মনে কর ফার্স্ট সেমিস্টারে আমরা কিছু অ্যাডজাস্টেড জার্নাল শিখেছিলাম, ছিল ওইটা, মানে ফার্স্ট সেমিস্টারে ওইটা একটা পার্ট, এখানে পুরো ফাইনাল পার্ট কমপ্লিট হয়। আর দুটো পার্টকে মিলিয়ে তৈরি হয় জার্নাল পপার। বুঝেছি? কিছু স্কুল বা কলেজ এক্সামে জার্নাল পপার এরিয়াটা দিতে পছন্দ করে, বাট 90% জায়গা ওরা মেন অঙ্ক দিতে পছন্দ করে, যে একটা ফাইনাল এখন অঙ্ক করো। কেন? মনে করে স্টুডেন্টের ওই অঙ্কটাই পারা উচিত, তাহলে ওটা ক্রিটিক্যাল হয়ে যায়, চাপ হয়ে যায়। তো যত ফোকাস আছে আমাদের, নেক্সট আরো দুটো ক্লাস, আজকে প্লাস নেক্সট দুটো ক্লাসে পুরোপুরি আমরা এটার উপর ফোকাস করবো। মানে কোনো গাফিলতি 1 ইঞ্চিও রাখবো না। এটা হচ্ছে ফার্স্ট আমাদের মাথা রাখা উচিত। এইটা চলে গেছে মানে আমাদের অ্যাকাউন্টেন্সি ঢুকে গেছে। বুঝে গেছি? ওকে, কি করে আমরা এগোবো? প্রথমে তো আমরা নোট লিখছি, কিছু টপিক থাকবে যেগুলো এক্সেসিভ টপিক বলা হয়, যেটা অন্য চ্যাপ্টারেও ইনফ্লুয়েন্স করে, ওটা আমরা খাতার পিছনের পেজে লেখা শুরু করি। শুধু এই চ্যাপ্টারে হেল্প করবে না, অন্য চ্যাপ্টারেও আমাদের হেল্প করবে। তো কি করবো? উল্টো পেজে লিখবো, ওইটা আমরা অন্য কোনো চ্যাপ্টার যখন হেল্প হবে, অন্য চ্যাপ্টার জন্য জেনে নিলাম, কমন নলেজ থাকে না। ঠিক আছে, চল আমার সাথে। টপিকস টু বি কভার্ড। কি কি টপিক আমরা শিখবো? 1 নম্বর, আমরা পোস্টিং শিখবো। সেকেন্ড, অ্যাডজাস্টমেন্ট শিখবো। দেন
অ্যাডজাস্টেড জার্নাল বা এটাকে ক্লোজিং জার্নালও বলে। এই পোর্শনটা আমরা শিখব। হ্যাঁ, যদি আমরা অ্যাকাউন্টিং প্রসেসের কথা বলি, অ্যাকাউন্টিং প্রসেসে ফার্স্ট স্টেপ ছিল আমাদের জার্নাল এন্ট্রি। দেন ছিল লেজার পোস্টিং, তারপরে ছিল ট্রায়াল ব্যালেন্স। এই ট্রায়াল ব্যালেন্সের মধ্যে তিন ধরনের অ্যাকাউন্ট থাকে, নমিনাল, রিয়েল, তো প্রথমে আমাদের জার্নাল হয়, তারপর লেজার হয়, তারপর হয় ট্রায়াল ব্যালেন্স। ঠিক, আমাদের জার্নিটা এখান থেকে শুরু। কিরকম জানি স্যার? আমরা এখান থেকে জার্নি করব। আমাদের যত নমিনাল আছে, যেগুলো ডাইরেক্ট নমিনাল, সেটাকে ভাগ করব। যেটা ইনডাইরেক্ট নমিনাল, সেটাকে আলাদা করব। আর রিয়েল অ্যান্ড পার্সোনাল, এটাকে আলাদা করে দেবো। তাহলে স্যার নমিনালের মধ্যে ডাইরেক্ট নমিনাল, ইনডাইরেক্ট নমিনাল আর রিয়েল পার্সোনাল, তিনটে ক্যাটাগরি করে দেবো। প্রশ্ন হচ্ছে স্যার নমিনালের মধ্যে ডাইরেক্ট নমিনাল কোনগুলো? ডাইরেক্ট নমিনাল হচ্ছে দুটো ক্যাটাগরি হয়, রোমান 1, একটা হচ্ছে প্রোডাকশন রিলেটেড, রোমান 2 ফ্যাক্টরি রিলেটেড। একটা হচ্ছে প্রোডাকশন, একটা হচ্ছে ফ্যাক্টরি। ইনডাইরেক্ট নমিনাল আমাদের কোনগুলো? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ফাইন্যান্সিং, যাকে বলা যেতে পারে নন অপারেটিং। ওকে, এগুলোর তো কোনো ক্যাটাগরি হয় না, এগুলো ক্যাটাগরিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। রিয়েল আর পার্সোনাল হচ্ছে একটা অ্যাসেট হবে, একটা লায়াবিলিটিস হবে। এবার স্যার এই ক্যাটাগরিগুলোকে আমরা এক্সপ্লোর করবো
তো ডাইরেক্ট নমিনালকে পাঠিয়ে দেবো আমরা ট্রেডিং অ্যাকাউন্টে, ইনডাইরেক্ট লোককে পাঠাবো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, আর রিয়েল আর পার্সোনালকে পাঠাবো ব্যালেন্স শিটে। This is our topic for today. Okay. Name of accounts, what area, expenses or income, এটা পরে ফিল আপ করবো, এই দুটো আগে তিনটে ফিল আপ করবো আমরা। হ্যাঁ, প্রথমে প্রোডাকশন নিয়ে যাবে। প্রোডাকশন রিলেটেড এক্সপেন্সেস, প্রোডাকশনের মধ্যে প্রথম কি আসে স্যার? আসে ওপেনিং স্টক, এটা ডাইরেক্ট স্যার, আমার স্যার প্রোডাকশনই তো ডাইরেক্ট, আর যদি ডাইরেক্ট হয় তখন এটা ট্রেডিং অ্যাকাউন্টে যাবে। স্যার মজাদার ব্যাপার, এটা আমার এক্সপেন্সেস, তার একটা ডেবিট হয়। ছোট্টবেলা গোল্ডেন রুলে পড়েছিলাম, এক্সপেন্সেস লস ডেবিট। হ্যালো, দুই স্যার পারচেস ডাইরেক্ট। কেন ডাইরেক্ট কি করে বুঝবো? মাল না কিনলে সঙ্গে সঙ্গে প্রোডাকশন বন্ধ হয়ে যায়। যদি প্রোডাকশনকে স্টপ করার ক্যাপাসিটি থাকে স্যার, তাহলে ওটা ডাইরেক্ট। তাই বলেছি প্রোডাকশন রিলেটেড এগুলো, তাই ডাইরেক্ট। পারচেস না করলে প্রোডাকশন স্টপ করে দেবে, সিম্পল ভাষা, কোনো গরমিল নেই। ডেবিট। ওয়েজেস না দিলে প্রোডাকশন বন্ধ করে দেবে। ডাইরেক্ট বলে ট্রেডিং, আর এক্সপেন্সেস ডেবিট। ক্যারেজ ইন ওয়াট, মাল নিয়ে আসার গাড়ি ভাড়া, এটাও ডাইরেক্ট ট্রেডিং এ যাবে, এক্সপেন্সেস বলে ডেবিট হবে।
ফ্রেট ইন হোয়াট, সেম জিনিস, মাল নিয়ে আসার জাহাজের ভাড়া। পাওয়ার, যখন হিউজ ইলেকট্রিসিটি লাগে তখন তাকে পাওয়ার বলে। এটাও স্যার ডাইরেক্ট, এগুলো সব খরচা আমার, ডেবিট। কোনো সমস্যা আছে তোর? কোনো প্রবলেম নেই তো? আস্তে আস্তে আমরা এটাকে নিয়ে এগোবো। Factory related expenses. আগে এক্সপেন্সেস এরিয়াটা কভার করবো, তারপরে ইনকাম এরিয়াটা কভার, ঠিক আছে? স্যার ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি রেন্ট না দিলে ফ্যাক্টরিতে কাজ করতে দেবে, এটা স্যার ডাইরেক্ট এক্সপেন্সেস, তাই ডেবিট। ফ্যাক্টরি স্যালারি, ফ্যাক্টরিতে ম্যানেজার থাকে, অ্যাকাউন্টেন্ট থাকে, তাদের স্যালারির কথা বলা হচ্ছে। ফ্যাক্টরি ইলেকট্রিসিটি না থাকলে ফ্যাক্টরি রান হবে না, মাল পৌঁছাবে না। ভালো করে নখানে একটু দেখে দাও, কোনো সমস্যা আছে নাকি বলে আমাকে। ফোরম্যান স্যালারি, ফোরম্যান মানে ফ্যাক্টরি সুপারভাইজার, এটাও ডাইরেক্ট এক্সপেন্সেস ডেবিট হবে। তো ফ্যাক্টরি অনেক খরচা হয়, ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি ইলেকট্রিসিটি, ফ্যাক্টরি অমুক, ফ্যাক্টরি তমুক, ঠিক আছে? অনেক কিছু হয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? অঙ্ক করতে করতে অনেক আইটেম এক্সপ্লোর হবে, আমরা জাস্ট প্রিলিমিনারি একটা ভিত তৈরি করে নিচ্ছি। Office and administrative related expenses.
Okay. শুধু স্যালারি, অফিস বন্ধ হবে, প্রোডাকশন বন্ধ হবে না। প্রোডাকশন বন্ধ হলে ডাইরেক্ট, প্রোডাকশন বন্ধ না হলে ইনডাইরেক্ট হয়, মাথায় রাখতে হবে। স্যার ডাইরেক্ট কি করে বুঝবো? এমন কোনো এক্সপেন্সেস যদি না করি তার সঙ্গে সঙ্গে প্রোডাকশন স্টপ হয়ে যাবে। কিন্তু স্যালারি না দিলে অফিস লক আউট হতে পারে, প্রোডাকশনে কোনো হ্যাম্পার হবে না। সে আমি ওদেরকে ম্যানেজ করে নিলাম, অফিসের মধ্যে চলবে আবার, কিন্তু প্রোডাকশনে যদি এফেক্ট হবে না, এটা হচ্ছে ইনডাইরেক্ট। বুঝতে পারছি? ইনডাইরেক্ট এটা। আচ্ছা, ইনডাইরেক্ট হলে এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবে। আর মজাদার ব্যাপার, এটা আমার এক্সপেন্সেস, এটা ডেবিট হবে। ওকে, শুধু রেন্ট বললে আমাদের এটাকে ধরতে হবে এটা অফিস রেন্ট, মাথায় যেন থাকে। ইনডাইরেক্ট, লিগাল চার্জেস, লিগাল চার্জেস, অ্যাডভোকেটের ফি, কোর্ট ফি, এগুলোকে বলা হয়। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, ওকে, ইনডাইরেক্ট। আমি সব এক্সপেন্সেসের কথা বলছি, ইনকাম আসবে। পোস্টেজ, অডিট ফিস, অডিটর এসে অডিট করেছে তার ফিস, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, এগুলো সব এক্সপেন্সেস, তাই তো? অফিস রিলেটেড, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড। ডিসকাউন্ট অ্যালাউড, ওকে, কমিশন পেইড,
সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন রিলেটেড। হ্যাঁ, সেলসম্যান স্যালারি ইনডাইরেক্ট, সেলসম্যান কমিশন, অ্যাডভার্টাইজমেন্ট, মাথায় রাখবে ক্যারেজ ইনওয়ার্ড ডাইরেক্ট, ক্যারেজ আউটওয়ার্ড ইনডাইরেক্ট। আউটওয়ার্ড না করলে সেল হবে না, সেল বন্ধ হতে পারে, প্রোডাকশন বন্ধ হবে না, অনেকে গরমিল করে। ইনওয়ার্ডটা ট্রেডিং এ যাবে, আউটওয়ার্ডটা প্রফিট এন্ড লসে যাবে, বুঝেছো? পেইড আউটওয়ার্ড সেম, ওকে। একটা পেজ ছেড়ে, একটা গোটা পেজের মধ্যে আরো কিছু জিনিস আছে, ছেড়ে আমরা আসবো। স্যার, আচ্ছা, বলছিলাম আমরা কত নম্বর পার্ট হচ্ছে? 3 শুরু হবে। এক্সপেন্সেসকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা অপারেটিং, নন অপারেটিং। অপারেটিং এর মধ্যে কোনগুলো আছে যে এতক্ষণ শিখলাম? ব্যবসা, অপারেটিং মানে ব্যবসা অপারেট করতে যে খরচাটা লাগছে, যেমন স্যার প্রোডাকশনের জন্য, ফ্যাক্টরির জন্য, অফিসের জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভের জন্য, সেলিং এর জন্য, ডিস্ট্রিবিউশনের জন্য। কিন্তু স্যার ব্যবসা চালাবো তখন যখন আমার কাছে টাকা আসবে, তাই নন অপারেটিং কে বলা হয় ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং মানে আমি কারোর কাছ থেকে টাকা নিয়েছি, লোন নিয়েছি, তাই আমরা বলতে পারি নন অপারেটিং এর মধ্যে, ফাইন্যান্সিং এর মধ্যে কি থাকে? ইন্টারেস্ট পেইড বা ইন্টারেস্ট অন লোন, লোন চার্জেস, এই ধরনের খরচাগুলো, ঠিক আছে? এজেন্ট কমিশন, এজেন্টকে লোন করাই, তাকে একটা টাকা দিতে হয়, এজেন্ট কমিশন বুঝতে হবে। তাদের ইনকাম, তার কাগজপত্র রেডি করে সুন্দর করে লোনটা স্যাংশন করিয়ে দেয়। অনেকে চায় না তো চাপ নিতে, বারবার দৌড়াতে, কাজ বাজ ছেড়ে এজেন্টই কাজ করে নিতে। আমি বুঝতে পারছি। ইন্টারেস্ট অন লোন, লোন চার্জেস, এজেন্ট কমিশন, এইগুলো হচ্ছে ফাইন্যান্সিং রিলেটেড। ফাইন্যান্স মানে টাকা নেওয়া, ফাইন্যান্স মানে ধার করা, বুঝলো?
নন অপারেটিং, related expenses. হ্যাঁ, কি বললাম? ইন্টারেস্ট অন লোন, এটাও স্যার ইনডাইরেক্ট। লোনের ইন্টারেস্ট না দিয়ে প্রোডাকশন বন্ধ হবে না, প্রোডাকশন বন্ধ হলেই ডাইরেক্ট। ঠিক আছে, লোন চার্জেস এবার আমাদের বিজনেসে লস দু রকমের হয়, একটা নর্মাল লস, একটা অ্যাবনর্মাল লস। স্যার নর্মাল লস অ্যাবনর্মাল লস কি বুঝে গেছে? সাপোজ আমরা তো পড়াশোনা করছি আর মন দিয়েই করছি, এখানে তো কোনো বিবাদ নেই। এই পড়াশোনা করতে 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 ঠিক আছে, আমাদের কুণালদা বিজনেসম্যান হওয়ার একটা ইচ্ছা প্রকাশ করলো। বলে স্যার আমার যেমন রাগাইয়া, যেমন আমি খুঁজে যাই, ওটা যেমন একদিকে সাইড করি, ভালো দিকগুলো তো দেখবেন, আমি কথা বলতে জানি, আমি মিশতে জানি, ভুলভাল কাজ করব না, এই ভালো গুণগুলো আছে, এই গুণগুলোকে আমি ইউটিলাইজ করতে চাই বিজনেসে। ঠিক আছে, আমাদের কুণালদা এবার কিসের বিজনেস করবি? স্যার আমার বাড়ির তলায় বড় গোডাউন আছে, ঠিক আছে, এই গোডাউনের মধ্যে ভালো করে বলছি, আমি কোল্ড স্টোরের মতন বানিয়ে আমি এখানে এই চত্বরে পাইকারি ডিমের ব্যবসা করব। ভালো কথা, ছেলে পাইকারি ডিমের ব্যবসা করবে। তো বিজনেস আস্তে আস্তে বড় হতে 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 4-5 বছর পর, এবং তোরাও যখন জানলি কুণাল ডিমের ব্যবসা করে, তোদের বাড়ির জন্য যে ডিম আনতে ট্রে করে বা পেটি করে ওর কাছ থেকে নিয়ে আসি, কম দাম হয়, পার পিসে কম হচ্ছে 1 টাকা করে। কুণালও খুশ, তোরাও খুশ, ও বড় লোক হচ্ছে, ওর ফ্যামিলিও খুশ। এবার একদিন একদিন বলছো কুণালদা জানে যে এই যে ডিমের ব্যবসা করছে, কয়েক হাজার ডিম আছে ওখানে, তার মধ্যে 5-10টা ডিম তো নষ্টই হবে, সেগুলো ফেলে দেয়, 30-40টা ডিম তো ফেটে যাবে, এটা জানে। এই যে নর্মালি এটা হবে, এটাকে বলা হয় নর্মাল লসেস, তাই তো? কিন্তু স্যার আরো একটা দিক আছে। সেই একদিনের দিন কি হলো, আমাদের তীর্থঙ্কর একদিন কুণালের বাড়িতে ডিম আনতে গেছে, তো কুণাল ছিল না, ওই যে লোকটা ছিল, ওই লোকটাকে বলে জানতো একটু জল নিয়ে আসুন। তো লোকটা জল আনতে গেছে, হুট করে আমাদের তীর্থঙ্কর কি করলো, 1 প্লেট ডিম নিয়ে বাড়ি চলে আসলো। 500 কতগুলো ডিম হবে অত মেবি আমি জানি না। এই সিচুয়েশনে কুণাল এসে একটা পেটি ডিমের হিসাব পাচ্ছে না, তীর্থঙ্করও যেতে বলছে না। এটাকে কি বলা হয়? আনপ্রেডিক্টেবল নেচার। যেটা প্রেডিক্টেবল নেচার সেটা নর্মাল, আনপ্রেডিক্টেবল যাবে না। নর্মাল লসে কোনো ট্রিটমেন্টই হয় না অ্যাকাউন্টসের জগতে, ওকে ছেড়ে দাও। কিন্তু অ্যাবনর্মাল লসে অলওয়েজ ট্রিটমেন্ট হয়, এর এফেক্ট আসে। যেমন স্যার অ্যাবনর্মাল লস যদি বলতে পারো,
ব্যাড ডেট কে বলা যায়। গুডস স্টোলেন চুরি করেছে বলা যায়। গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার। এবার আমাকে একটা কথা বল, খুব রিল্যাক্সে ঠান্ডা মাথায় ভেবে বলি, ব্যাড ডে মানে টাকা মেরে দিয়েছে কাস্টমার, তাই তো? খুব রিল্যাক্সে বুঝছিস, ব্যাড ডে মানে টাকা মেরে দিচ্ছে। একটা সিম্পল কথা আমাকে অ্যান্সার দে, যদি তীর্থঙ্কর এক পেটি ডিমের টাকা মেরে দিলে কুণাল কি কাঁদতে কাঁদতে ব্যবসা বন্ধ করে দেবে? না। তো এই তার জন্য কি প্রোডাকশন বন্ধ হয়ে যায়? না। কেউ ঝেপে দিয়েছে তার জন্য কেউ বিজনেস স্টপ হয়ে গেল? না। কিছুটা মাল আগুনে পুড়ে গেল, ব্যবসা বন্ধ হয়ে যাবে? না। তাই এইগুলোকে বলা হয় ইনডাইরেক্ট নেচার। হ্যাঁ, আরো অনেক অ্যাবনর্মাল লস আছে, কয়েকটা যেগুলো ইউজ করে সেগুলো নিয়ে বললাম। যেমন ধর কি বললাম, ব্যাড ডেট, এটা ইনডাইরেক্ট, তাই এটাকে আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাঠাবো। এটা আমার লস, আর লস তো ডেবিট হয়। স্টোলেন কথা না। ফায়ার, বুঝতে পেরেছি? ক্লিয়ার হচ্ছে তো? পুরো ক্রিস্টাল ক্লিয়ার তো ব্যাপারগুলো কি বলেছি? ওকে, গুড। এতক্ষণ এক্সপেন্সেস লস জানলাম, ইনকামে আসি। দেখ, ইনকাম দুটো ক্যাটাগরিতে আসবে। একটা হচ্ছে ডাইরেক্ট ইনকাম, একটা হচ্ছে ইনডাইরেক্ট ইনকাম। ডাইরেক্ট ইনকাম মানে যে যে বিজনেসটা আছে, বিজনেসটা যার উদ্দেশ্য। যেমন আমার ডাইরেক্ট ইনকাম যদি বলা যায়, ফিজ রিসিপ্ট, আমি পড়াচ্ছি ফিজ রিসিভ করার জন্য, তাই তো? এটা আমার ডাইরেক্ট ইনকাম। হ্যাঁ, একটা বিজনেসের ডাইরেক্ট ইনকাম কি স্যার? ডাইরেক্ট ইনকাম এভাবে বলতে পারো, সেল অফ গুডস মানে মাল বেচে, রেন্ডারিং অফ সার্ভিসেস, যেমন আমি সার্ভিস দিচ্ছি তার জন্য টাকা পাচ্ছি, এগুলো ডাইরেক্ট। ইনডাইরেক্ট স্যার অনেকগুলো আছে, যেমন স্যার যদি বলা যায় ডিসকাউন্ট রিসিপ্ট, কমিশন রিসিপ্ট, ইন্টারেস্ট রিসিপ্ট, স্যার এগুলো ডাইরেক্ট, তাই এগুলো ট্রেডিং অ্যাকাউন্টে যাবে। এটা ইনডাইরেক্ট, এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবে। তো কথা না,
Direct income. Sale of goods. Direct ট্রেডিং অ্যাকাউন্টে যাবে, এটা আমার ইনকাম, এটা ক্রেডিট হবে। Rendering of services, same. Discount receipt, indirect, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবে, যেহেতু ইনকাম, এটা ক্রেডিট দিকে যাবে। Commission receipt to same. সেম। মজাদার ব্যাপার স্যার, এটাকে আমরা বলতে পারি ফাইন্যান্সিয়াল ইনকাম বা ফাইন্যান্সিং ইনকাম। বাদে এত কিছু বলে লাভ নেই, নর্মাল বলি। নন অপারেটিং ইনকাম বলা যায়। রিয়েল অ্যাকাউন্ট ডিল করে সমস্ত ট্যাঞ্জেবল অ্যাসেট, যে অ্যাসেটকে ধরা যায়, ছোঁয়া যায়। যেমন স্যার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার, cash in hand, stock in trade, অনেক রকম। জাস্ট কয়েকটা তুললাম। পার্সোনাল অ্যাকাউন্টকে আমরা দুটো ক্যাটাগরি করে দিই। একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট, একটা লায়াবিলিটিস। যেমন স্যার গুডউইল, ট্রেডমার্ক, পেটেন্ট, কপিরাইট, ডেটর্স, বিলস রিসিভেবল,
ক্যাশ অ্যান্ড ব্যাংক, ইনভেস্টমেন্ট, অনেক আছে। আরো যদি বলা যেতে পারে একটু ইনকাম, প্রিপেড এক্সপেন্সেস। পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যেই লাইবিলিটি হয় যদি টাকা পেমেন্ট করতে হয়, যেমন বলতে পারি ক্যাপিটাল, রিজার্ভ, সারপ্লাস, লং টার্ম লোন, ব্যাংক ওভারড্রাফট, ক্রেডিটর্স, বিলস পেবেল, অ্যাডভান্স ইনকাম, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, এক্সেট্রা এক্সেট্রা। এই পোর্শন থেকে আমরা কি করব, শুরু করি। আগে অ্যাসেট গুলোকে কমপ্লিট করি। এটা ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট কাকে বলে? যে অ্যাসেট আগের সেমিস্টার শিখেছিলাম 12 মাসের বেশি সময় ইউজ করতে পারি, নাকি? ব্যালেন্স শিটে যাবে। গুডউইল তাই, সুনাম, পেটেন্টও তাই, কপিরাইটও তাই, ট্রেডমার্কও তাই। ফিক্সড অ্যাসেট। লং টার্ম ইনভেস্টমেন্ট, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কারেন্ট অ্যাসেট।
যে অ্যাসেট 1 বছরের কম সময় আমরা ব্যবহার করি তাকে কারেন্ট অ্যাসেট বলে। এটা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে আসলো। ব্যালেন্স শিটে যাবে। স্টক ইন ট্রেড কারেন্ট অ্যাসেট। ডেটর্স কারেন্ট অ্যাসেট। বিলস রিসিভেবল ক্যাশেড ব্যাংক কোথায়? ক্যাশ ইন হ্যান্ড কোথায়? অ্যাক্রুড ইনকাম কারেন্ট। ওকে, ফিক্সড অ্যাসেট মানে মোর দ্যান 1 ইয়ার, কারেন্ট মানে কি আপ টু 1 ইয়ার বা 12 মান্থ এটা ইউজ করতে পারি। ফিক্সড মানে মোর দ্যান 12 মান্থ আলাদা থাকে। যে অ্যাসেটকে আমরা 1 বছরের জন্য ইউজ করি তাকে কারেন্ট বলে, যে অ্যাসেটকে 1 বছরের বেশি সময়ের জন্য করি সেটাকে বলা হয় ফিক্সড অ্যাসেট। কত রকম অ্যাসেট দেখেছিলাম, ট্যানজিবল ইনট্যানজিবল, সবকটাকেই ক্যাটাগরি সবই ব্যালেন্স শিটেই যাবে। তিনজনে জাহাজের ক্যাপ্টেন আমি, তোরা বুঝেছিস তো ঠিক পারবো সমুদ্র। শুধু আমার সাথে পেশেন্স রেখে চ এবং ঠান্ডা মাথায় প্র্যাকটিস কর, ঠিক অন্য মানুষ করলে কিস খেয়েছিস বলে দেওয়া। ক্যাপিটাল নন কারেন্ট লায়াবিলিটিস, যে লায়াবিলিটির টাকা 1 বছর পরে আমি শোধ করবো তাকে নন কারেন্ট লায়াবিলিটি বলে। মোর দ্যান 12 মান্থ, রিজার্ভ অফ প্রভিশন, সরি রিজার্ভ ক্যাটাগরি এটাও। ব্যাংক লোন, বেসিক্যালি ব্যাংক লোন লং টার্মই হয়। এবার চলে আসি সারপ্লাস, আমাদের প্রফিট আছে, এটাও তাই। কিন্তু যদি প্রভিশন হয় তখন ওটাকে আমরা কি বলবো? কারেন্ট লায়াবিলিটিস। আপ টু 12 মান্থ, যে লায়াবিলিটির টাকা আমাদের 1 বছরের মধ্যে শোধ করে দিতে হয় তাকে বলে কারেন্ট লায়াবিলিটিস।
এটাও ব্যালেন্স শিটেই যাবে। ক্রেডিটর্স, বিলস পেবেল, ব্যাংক ওভারড্রাফট, যেটা অ্যাকচুয়ালি শর্ট টার্ম লোন বলি আমরা। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, অ্যাডভান্স ইনকাম, এগুলো সব কারেন্ট লাইবিলিটির মধ্যে পড়ে। অনেক হয়, আমরা কিছু জিনিস জানলাম জাস্ট, অনেক হয়।